সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচন ও রাজনীতির বিশ্বাস অবিশ্বাস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাই। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, লন্ডন বৈঠক থেকে একটু শুরু করি, সবার নজর এখনো সেদিকেই আছে। লন্ডন বৈঠককে নিয়ে নানান প্রশ্ন, নানান আলোচনা, নানান বিশ্লেষণ চলছে। একটু আপনার কাছ থেকে শুনি, এই বৈঠকের আসলে একেবারে এখন যে বিএনপি যেটি বলছে যে সরকারের সাথে তাদের যে দূরত্বটা ছিল সেটি অনেকটা ঘুচে গেছে, সামগ্রিকভাবে সবাই যেটি দেখতে পাচ্ছে, এবং সরকারের অবিশ্বাস তৈরি হয় এমন কোনো কাজ বিএনপি করবে না, অর্থাৎ সম্পর্কটা আগের থেকে অনেক বেশি উষ্ণ এখন। এই বৈঠকের তাৎপর্য কি? ধন্যবাদ আপনাকে। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল এটা তো মনে হয় না। বিএনপি হয়তো বা কোনো কোনো আচরণে সরকারের আহত হয়েছে বা হতাশ হয়েছে। হতাশ হবার কারণটা কোথায়? বিএনপি একা হতাশ হলে তো হবে না, বিএনপি দেশের জনগণের কথা চিন্তা করে। বৃহত্তম একটা রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের বড় অংশকে আপনার প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেক্ষেত্রে স্বার্থপরের মতো বিএনপি শুধু নিজেরটা চিন্তা করবে এটা ঠিক না, এবং যে কারণে কখনো দূরত্ব ছিল না। আমার দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সবসময় বলেছেন যে সরকারকে সহযোগিতা করে যাবেন, কোনো প্রকার ব্যর্থতায় পর্যবসিত হোক। মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন ঘটেছে দীর্ঘ 15 বছর পর, সে জায়গা থেকে একটা উত্তরণের নতুন সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান আমাদের সরকারের শীর্ষ ব্যক্তি। তো সেদিক থেকে উনি যেমন বলে না যে আপনি যত বেশি ভারী, তাই না, আপনার থেকে প্রত্যাশাটাও সবার একটু বেশি হবে। তো লন্ডন বৈঠকটার মধ্য দিয়ে যে বিষয়টা আছে, প্রথম কথাটা হচ্ছে দেখুন ওখানে উনি যে কথাটা বলেছেন যে ফেব্রুয়ারির না, ঠিক তা না, রোজার আগে প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্ভব। কতগুলো বিষয়ের যদি সন্তোষজনক অগ্রগতি হয়, তার মধ্যে বিচারের কথা বলা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো তো আপেক্ষিক বিষয়, সম্ভব। উনি বলেননি যে আমি করবই, কিন্তু কথাটা হচ্ছে আন্তরিকতাটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে সম্ভব। এই বৈঠকে সেই আন্তরিকতা কি আপনারা দেখতে পেয়েছেন? যে আপনি কি একটা জিনিস নির্বাচন হবে সেই না, আমি আপনাকে একটা কথা বলি, উনি তো সন্তুষ্টির কথা বলেছেন। সন্তুষ্টির শব্দটা আপেক্ষিক, তাই না? আমার 500 টাকা যদি ফিস হয়, আমার সন্তুষ্টি সেখানে। আরও একটু বড় মাপের আইনজীবী যিনি, ওনার 5000 টাকা হতে পারে, আরেকজনের 5 লাখ টাকা হতে পারে, আরেকজনের 50 টাকা হতে পারে। এক একজনের সন্তুষ্টি তার নিজস্ব ব্যাপার। স্যার কোনটা বোঝাতে চেয়েছেন এটা তো আমি স্যারের মনের মধ্যে ঢুকিনি, বা এটা জ্যোতিষ না। কিন্তু কথাটা হচ্ছে যে দেখেন, যখন জনাব তারেক রহমান সাহেব ওনার সঙ্গে সালাম বিনিময় করছেন, ওনারা কুশল বিনিময়ের একটা পর্যায়ে যখন সৌজন্যতার খাতিরে তো আমরা একটা হাত আগিয়ে দিই, আগ বাড়িয়ে দিই, তার মধ্য দিয়ে আপনার ওনার একটা হাতের উপরে আরেকটা হাত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রেখেছিলেন জনাব তারেক রহমানের হাতের উপর। তাহলে ওই মুহূর্তটা কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। কীরকম? সেটা হচ্ছে যে উনি যে গার্ডিয়ান, সেই গার্ডিয়ান সুলভ আচরণটা তিনি করেছেন ওনার থেকে বয়সে অনেক কনিষ্ঠ একজনকে, মানে আপনার অনেকটা কি বলে ফাদার লাইক ফিগার ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কাছেও। তো উনি ওনার জায়গা থেকে সেটা করেছেন, এবং উনি সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছেন। এটাও একটা পজিটিভ জেস্চার। বাংলাদেশে উনি রাজনীতিবিদ না, কিন্তু এখন তো রাষ্ট্র পরিচালনা করছেন। তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে, এবং এই সরকারের সাফল্যটা আসবে এই গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী মুভমেন্টে যারা ছিলেন তাদের প্রত্যেকের সহযোগিতাটা ওনার লাগবে। তো সঙ্গত কারণে বড় একটা দল বিএনপি কোনো কারণে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে দেখা গেছে যে আপনার নির্বাচন তো দূরের কথা, যে পতিত স্বৈরাচার যারা আছে তারা আবার দেখা গেছে আপনার সুযোগ পাবে, বা কোনো কাজ ঠিক মতো হয়তো বা অগ্রসর হবে না। কিন্তু এর মানে এই না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে বা রোজার আগে হচ্ছে। কারণ ওই যে একটা কথা বললাম, কিন্তু কথাটা হচ্ছে আমি একটা কথা বলি, আমি আশাবাদী। আপনি যে বললেন বিশ্বাস আর অবিশ্বাস, বিশ্বাস হারানোটা পাপ,
আচ্ছা, সোজা কথা। জনাব মাসুদ কামাল, সম্পর্কের যে সমীকরণ, বৈঠকের আগের যে সমীকরণ, বৈঠকের পর সেই সমীকরণে আপনি পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা? বিএনপি ঘটা করে বলছে যে তারা হচ্ছে সরকারের অবিশ্বাস তৈরি হয় এমন কোনো কিছু করবে না, এই যে নমনীয়তা দেখতে পাচ্ছেন। অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সাথে একটু অভিমানের বিষয়টিও চলছে। পুরো সমীকরণটি নিয়ে একটু জানতে চাই, পরিবর্তন হলো কিনা? এই 13 তারিখে যে বৈঠকটা হলো না, এই বৈঠকের পর যে যৌথ যে ঘোষণাটা আসছে, বিবৃতিটা আসছে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই অস্পষ্ট এবং ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস দিয়ে মানে তৈরি করা একটা বিবৃতি। আমি যখন ভাবছিলাম যে এই বিবৃতিটা আসলে কার জন্য, কারণ ভেতরে তো দুজন কথা বলছেন, তাহলে এই বিবৃতি নিশ্চয়ই বিএনপির জন্য না, অথবা এই বিবৃতি সরকারের জন্য না, এই বিবৃতি জনগণের জন্য। তারা দুজন মিলে বসে কিছু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, সেই সিদ্ধান্তটা কি সেটা তারা পাবলিককে জানাতে চান, এটি তো ঘটনা। তো এইটা যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতি দেখে পাবলিক কিছুই বুঝবে না, পাবলিক কনফিউজড হবে, জাস্ট কনফিউজড হবে। দেখেন বিবৃতিটাকে আমি আপনাকে পড়েই শুনি, আবার আমার কাছে আসি না, যে সব প্রস্তুতি সম্পন্ন। প্রথমে বলছে যে প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, উনি কিন্তু ঘোষণা প্রত্যাহার করেন নাই। তারপরে বলতেছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সব প্রস্তুতি, সব মানে কি, সব যত প্রস্তুতি আছে সবগুলি উনি সম্পন্ন যদি করতে পারেন, তাহলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আগের সব প্রস্তুতি আপনাকে সম্পন্ন করতে হবে। তারপরে বলতেছেন যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে করা যেতে পারে, আচ্ছা, নট শিওর। তারপরে বাক্যটা হলো সেক্ষেত্রে, ওখানে আবার শর্ত আছে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার অনিশ্চিত, মানে কোনো ক্লিয়ার কিছু নাই কিন্তু। তো এত আনক্লিয়ার, এত কনফিউজিং সেন্টেন্স ওরা ব্যবহার করছেন কার জন্য? আমাদের মতো অশিক্ষিত পাবলিকের জন্য। আমরা এটা পড়ছি আর হতাশ হয়েছি। আমরা বুদ্ধি কম, বিএনপির মাথায় অনেক বুদ্ধি। বিএনপি ওই দিন থেকে ঈদের আনন্দ আরম্ভ করছে। বিএনপির ওখানে যে বসেছিলেন আমির হোসেন মাহমুদ চৌধুরী, খুবই সিনিয়র লিডার, উনি বলে বসলেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। মানে সন্তুষ্ট শেষ নাই, সম্পূর্ণ সন্তুষ্ট তারা। এখানেও ঢাকায় দেখলাম সবাই সন্তুষ্ট। সন্তুষ্ট কিসের উপর নির্ভর, আমি এটি জানতে চাচ্ছি, ওনারা সন্তুষ্ট কিসের উপর? এটা কি ভুল, মানে বিষয়টাকে ভুল মেসেজটা তাদের কাছে পৌঁছালো? না, তা না, ভুল ভাবলেন না, তা ভুল ভাবে নাই ভাই। আমি আপনি পাবলিক ভোট দেই, ভোটটা কাদেরকে দেই? ওনাদেরকে দেই। তো ওনারা আমাদের যে কম বুদ্ধিমান, এটা আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। ওনাদের বুদ্ধি অনেক বেশি, অনেক অনেক মাথার মধ্যে সব কথা বলে না তো খুলে, ভেতরে কিছু আছে যেটা আমাদের মধ্যে বলে নাই। বলছে তোমাদের বলে লাভ নাই, তোমরা বুঝবা না, ওটা আমাদের কাছে থাক। তো আছে বুদ্ধি নিয়ে ওনারা, পেছনে কিছু আছে, সেইটা কি এটা আমি আপনি জানি না। তবে 2 দিন পরে আবার একটা জায়গায় দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব একটা কথা বলছেন। উনি কি বলছেন? যে আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। আগ্রহটা কার কাছে প্রকাশ করছে? কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। কখন করলো? দেখেন পুরো যৌথ বিবৃতিটা যেটা আসছে, ওখানে কি কথা আছে? এখানে নির্বাচনটা কবে হবে এইটুক আলাপ করতে 1.5 ঘন্টা লাগে না? এটুক আলাপ করতে, এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তো নিশ্চয়ই তাদের মধ্যে ব্যাপক আপনার কাছে কি মনে হচ্ছে মাসুদ ভাই, এই যে বিএনপি হঠাৎ করে নমনীয় হয়ে গেল সরকারের? ওখানে অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, যে কথাবার্তাগুলো আমরা জানি না। একদম, হয়তো সেগুলো জাতিকে উন্নতি চরম শিখরে নিয়ে যাবে, অথবা যাবে না, আমরা জানি না। তবে আমাদের মতো পাবলিকের সমস্যা জানেন, ভূত কিন্তু আসে রাতের বেলায়, দিনের বেলা আসে না। কিন্তু যখন অন্ধকার, অস্পষ্টতা, সেখানে ভূত আসে। কিন্তু তো যেখানে অস্পষ্টতা সেখানে মানুষ সন্দেহ করে। তো আমরা তো ক্লিয়ার হতে চাই। আজকে এতদিন হয়ে গেছেন, ওইখানে কি আলাপ হয়েছে? বিএনপির যে
ওনারা তো কেন্দ্রীয় নেতা, ওনারাও জানেন কিনা আমার সন্দেহ আছে, কারণ আমি অনেকের সঙ্গে তো ব্যক্তিগত পর্যায়ে আলাপ করি, কিন্তু কেউ জানে বলে মনে হয় নাই। তাহলে কি হইলো আলাপটা? পুরো জাতিকে আপনি অন্ধকারে রেখে 1.5 ঘন্টা বসে আলাপ করছেন ভাই। আপনাদের হয়তো দলের প্রতি আনুগত্য আছে, আপনারা এটা মানলেন, আমার তো কোনো দলমল নাই, আমি তো পাবলিক। আমি কিন্তু ভাই সন্দেহ করতে চাই, এবং সন্দেহ করাটাই আমার কাজ। আমি সেই জায়গায় প্রশ্নটা করছি, আপনি কি আলাপ করছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি গঠনের অভিজ্ঞতা পরামর্শ কাজে লাগাবেন, এই প্রস্তাব তাকে দিচ্ছেন, সেই প্রস্তাব ওনারা গ্রহণ করছেন, কি করছেন? জানতে চাই। এই জানার আগ্রহটা আমাদের থাকবে। যতদিন পর্যন্ত উত্তর না পাবো, ততদিন পর্যন্ত এই জানতে চাওয়ার সঙ্গে আরো অনেক শাখা পোশাখা কিন্তু গজাবে। একদম। এখন কি কারণে খুশি হন ওইটুক কথা কিন্তু আমারে বললে আমি খুশি হইতাম না, তো ওনারা খুশি হয়েছে কে? ভিতরে কিছু আছে, সেটা এখনো বোঝা যাচ্ছে না, হয়তো একদিন জানবো কোন এক শুভক্ষণ। আমি খুশি না, আমি কিন্তু বলেছি যে সন্তুষ্টি। নাসিরউদ্দিন অসীম, এই বৈঠকের পর তো আরো একটি বিষয় নিয়েও আপনাদের মধ্যে অনেক বেশি কথা হচ্ছে, জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। সেটি নিয়েও বেশ সোচ্চার আমরা প্রস্তুতিও দেখছি, তিনি এসে কোন বাসায় উঠবেন সেখানকার আমরা নানা ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি। এখন নানা ধরনের প্রশ্ন যে তাকে তো আসলে জনগণের জন্য আরো আগে থেকেই এক্সপেকটেশন তার প্রতি যে তিনি ফিরবেন তার, এবং এখন প্রশ্ন উঠছে যে শুধুমাত্র নির্বাচনের একটা সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট একটা সময়ের কথা বলা হয়েছে যে ফেব্রুয়ারি নাগাদ বা রোজার আগে হতে পারে, শুধুমাত্র সেটিকে কেন্দ্র করেই কি তিনি দেশে ফিরছেন কিনা? এটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় যেটা ওনার একান্ত বিষয়, একান্ত ব্যক্তিগত ব্যাপার। উনি কখন মানে আসতে চান এই সিদ্ধান্তটা নেয়। উনি যদি আসতে চাইতেন, উনি মনে করেন যে 5ই আগস্টের অব্যবহিত পরেও যদি উনি আসতেন, তাহলেও আমি মনে করি যে কোনো সমস্যার কিছু ছিল না, আমি মনে করি যেটা। কারণ আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোড বলেন, পেনাল কোড বলেন, সমস্ত সিস্টেমের মধ্যে আছে। আপনি যখন হাজির হবেন তখন বিচারক সন্তুষ্টি সাপেক্ষে আপনাকে জামিন দিতে পারেন, আপনাকে জেলে যেতে হয় না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে জেল ওনার ভয় পাওয়ার কিছু নাই, তো উনি তো জেল খেটেছেন, রাজনীতিবিদ, জেল খাটবেন। উনি যদি এসে জেলেও যেতেন তাতেও কোনো সমস্যা হতো না, তাই না? তো ওই বিষয়টাকে তিনি মানে গণনায় আনেননি, জেল জুলুম কিংবা মামলা এগুলিকে আনেননি। অন্য কোনো ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যেটাতে যে নিরাপত্তার একটা বিষয় থাকে, এটা একটা বড় বিষয় থাকে। দ্বিতীয় একটা বিষয়টা কি এখন কি অনেকটা পরিষ্কার যে সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে, যেটি তাকে দেওয়া দরকার? আমি একটা কথা বলি, নিরাপত্তা দিচ্ছেন, পরিবেশ একটা থাকে, তাই না? সেটা উনি কতটুকু ভেবেছেন। আমি যে কথাটা বলছি এটা তো আমি না জেনে বলছি, আমি তো এটা অনেকটা অনুমান নির্ভর কথা বলছি। আমি কেন উনি আসছেন না, তাই না? কারণ আপনাদের দলের নেতাদের জন্য তো দরকার, কর্মীদের জন্য তো আমি একটা কথা বলি, এই যে কথাটা বলেন যে নেতাদের জন্য দরকার, কর্মীদের কথা, 15 বছর ধরে উনি কিন্তু লন্ডন থেকে এই দল পরিচালনা করেছেন। এই দলের 15 জন নেতা কর্মী এই দল ছেড়ে গেছেন, এটা কেউ বলতে পারবেন না। অতএব দল পরিচালনা উনি যেখানে থাকেন না কেন, দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1981 সালে শহীদ হয়েছেন, কিন্তু ওনার দল কিন্তু ওনার আদর্শের উপরে কিন্তু দাঁড়িয়ে আছেন। আমাদের ম্যাডাম জেলে ছিলেন, গৃহবন্দী ছিলেন, দল কিন্তু জনাব তারেক রহমান সাহেব একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জের ওয়ার্ড ইউনিটের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন, ঐক্যটাকে ধরে রেখেছেন, দলের শৃঙ্খলাটাকে আপনার ফেরানোর চেষ্টা করেছেন। অনেক উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এখন হচ্ছে, প্রতিটা ঘটনার কিন্তু সঙ্গে সঙ্গে উনি তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন, বহিষ্কার করছেন এবং দলীয় প্যাডে থানায় গিয়ে মামলা করাচ্ছেন দলের দায়িত্বশীল নেতাদের। অর্থাৎ দেশে থেকে যেটা করতেন বা বিদেশে থেকে সেটাই করছেন উনি। এই কারণে ওনার আশাটা তারপরে জানতে চাইবো যে ওনার আশাটা বিশেষ তাৎপর্য বহন করে কিনা আপনাদের কাছে? ওনার আশার বিশেষ তাৎপর্য বলতে একটা জিনিস আমি বলি, সেটা হবে যে এয়ারপোর্ট ঢাকা সিটি আপনার ডেডলক হয়ে যাবে। এটা হলো বাস্তবতা। সারা বাংলাদেশ থেকে নেতা কর্মী এসে হাজির হবে, ঢাকা শহরের যারা আছে তারা তো আছেনই, তফাৎটা হয়তো এইটুকুই দেখা যাবে, তাই না? দলের নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, মানে আপনার উচ্ছ্বাস যেটা, যে দীর্ঘদিন পরে তিনি আসবেন, ওনাকে দেখবেন বা ওনাকে রিসিভ করতে যাবেন, এটা একটা বিষয়। কিন্তু বাকিটা আমি এটা খুব একটা বড় বিষয় আমি মনে করি না। আমি মনে করি যে এটা একান্ত ওনার নিজস্ব বিষয়, এবং যে প্রস্তুতি হচ্ছে উনি ঢাকায় এসে কোথায় উঠবেন, উনি আসবেন, নিঃসন্দেহে আসবেন, উনি নির্বাচনের আগেই আসবেন, এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। জি, জনাব মাসুদ কামাল, এই সূত্র ধরে যদি জানতে চাই, এই বৈঠকের অনেক কিছুই যেমন পরিষ্কার নয়, কিন্তু এই বৈঠকের পর এই বিষয়গুলো তো আমরা জানতে পারছি যে জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই হতে পারে।
সেটির প্রস্তুতির কথা আমরা বলছিলাম। আবার আপনি বললেন যে এই বৈঠকের মধ্যে কি কি ঘটেছে বা বিএনপির সাথে কোন বিষয়ে সমঝোতা হয়েছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাতের সাথে মনোমালিন্যটুকু তো স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে জামাতের সাথে। জামাত এই যৌথ বিবৃতিকে তারা আসলে ভালোভাবে নেয়নি। পুরো বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এনসিপি তাদের মতো করে চলবে। দেখেন, এনসিপিকে আমার কি মনে হয় জানেন, এটা হলো কি জানেন, একটা মানে এই সরকারের মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটা দল। এই দলটার নিবন্ধন এখনো হয় নাই। তো এই দলটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এটা আমার কাছে টু মাচ মনে হয়, আমার কাছে লজিক্যাল মনে হয় না। আপনি হয়তো বলবেন যে না, ওনারা তো আন্দোলনের সঙ্গে ছিল। তো আন্দোলনের সঙ্গে তো আরেকটা দল হয়েছে, যে জামাত মধ্যে একটা দল আছে না, জামাতের যে ইয়েরা ওদের, হ্যাঁ না 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 আরেকটা দল হয়েছে স্টুডেন্টদের নিয়েই, এটার নামও মনে আপ বাংলাদেশে কি একটা নাম হয়েছে, একটা এরকম আপ বাংলাদেশ একটা দল হয়েছে। ওটাও তো এরাই, ওরা তো এই সম্মুখ সারি ছিল। তো ওদেরকে তো আমার বাংলাদেশ যেটা, না 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 আপ বাংলাদেশ আরেকটা মানে ছাত্রদের একটা দল হয়েছে, যা নাকি এদের সঙ্গে থাকার কথা ছিল, পরে থাকেনি আর, ওরা আপ বাংলাদেশ করেছে। তো ওদেরকে ডাকেন না কেন ভাই আপনারা? ওরা তো আন্দোলনে ছিল। ক্রাইটেরিয়াটা কি এটা তো আমি বুঝি না। ক্রাইটেরিয়াটা কি? হোয়াই এনসিপি? এনসিপির কি ভূমিকা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে, আমার কোনো আপত্তি নাই। এনসিপি কি আন্দোলনে ছিল? লিডারশিপের জায়গায় তো এই এনসিপিতে যারা আছে এখন, তাহলে ব্যক্তি দেখে রাখবেন, তাদেরকেই তো আমরা সবথেকে বেশি আসলে তাহলে কি ব্যক্তি দেখে রাখবেন আপনি? ব্যক্তি দেখে অনেক ছোট ছোট দল আছে, এক ব্যক্তি এক দল, কিন্তু ব্যক্তিটা খুব হ্যাভি, তাকে ডাকেন। তো আপনি ওটা কেউ ডাকবেন, এগুলি কোনো কথা না। এগুলো যেন এক চোখে নুন বেচা আর এক চোখে তেল বেচা, এটা সোজা আলাপ রে ভাই। ওই এখন বড় মানুষের প্রতি কোনো সমালোচনা করা যাবে না ভাই, এটা কোনো কথা হলো না। তো সমালোচনা শব্দটা তো আসছেই সবার জন্য, করার জন্য। তো এইগুলি এনসিপি রাখছে। এনসিপি মন খারাপ করছে, মন খারাপ করছে করছে তো কি হয়েছে? জামাত তো মন খারাপ করছে। সরকার চলবে সরকারের মতো, তবে এনসিপি এবং জামাত যে কারণে মন খারাপ করছে ওই কারণটা কিন্তু আমি ভ্যালিড মনে করি। সেটা কি রকম? সেটা হলো যে আপনারা একটা মাত্র পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে আপনি কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করতে পারেন না, এটা কিন্তু আমি মনে করি। মানে নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে তো এখন পর্যন্ত অস্পষ্টতা না, অস্পষ্টতা না হলেও এই যে ফেব্রুয়ারি শব্দটা যে উচ্চারণ করেছেন আপনি, এটা আপনি করতে পারেন না। আচ্ছা, একটা মাত্র দলের সঙ্গে বসে আপনি বলা উচিত ছিল যে ঠিক আছে, আলাপ করলাম, আলাপ সফল হয়েছে, আমি দেশে গিয়ে একটা ঘোষণা দেব, অন্যদের সঙ্গে বসেও হয়ে যেত। আরে ভাই, এত কিছু তো করার দরকার নাই। এই প্রবলেমগুলি তো ইনভাইট করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, 2 দিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন, প্রায় 28টা না 29টা পার্টি ওখানে ছিল। তার মধ্যে 25টা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে, বিএনপি সহ বলল। তো বলল 6ই জুন ঈদের আগের দিন, ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসমকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে। আমি যদি প্রশ্ন করি ওনাকে, হোয়াই এপ্রিল? আপনি এপ্রিলটা বলছেন কোন যুক্তি? যুক্তিটা কি আমার বুঝান। আপনি যুক্তি বললেন না, আপনার মনে হয়েছে তো আপনি বলে দিয়েছেন। আপনি তো 2 দিন আগে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করলেন, পলিটিক্যাল পার্টি কেউ বলছিল এপ্রিলে দেন, কেউ বলছিল, কেউ তো বলে নাই। জামাত খালি বলছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল, তাহলে এরকম একটা বলছিল, কিন্তু এপ্রিলে হতে হবে এই কথা কেউ বলছে? বলে নাই। কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে। আপনি তাহলে এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন? যদি করলেনই তাহলে আবার এত দূর উড়াল দিয়ে যায় না, প্লেনে যায় না, 6 ঘন্টা ভ্রমণ করে ওখানে যে আবার 2 মাস আই গেলেন কেন? কেন? এটা কি ভাই, খেলাধুলা নাকি? খেলাধুলা করেন আপনি আই গেলেন কেন? যদি আপনি আই গেবেনই, তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করার প্রয়োজন হয়, তারেক রহমান সাহেবকে ফোন করতেন একটা 6 তারিখের আগে, বলতেন আমি ডেটটা নিয়ে আলোচনা করেছি আপনার সঙ্গে, সমস্যাটা কি ছিল? ফোন করে বলতেন যে না, উনি তো চাইলে আপনি তখন আপনি একটা জায়গা দিতেন। কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন, করে ওখানে আবার গেলেন, যায়নি, আবার মানে ফেব্রুয়ারি একটা নাম উচ্চারণ করলেন, কিন্তু বললেন কিন্তু এপ্রিলের কথাই। দেখেন, যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে উনি এপ্রিলের কথা ঘোষণা করেছেন, মানে উনি এখান থেকে সরেন না একটুও। যদি বলতেন ঘোষণা করিয়াছিলাম কিন্তু এখন চেঞ্জ করিতেছি, তা কিন্তু বলে নাই, ঘোষণা করেছেন। কিন্তু সম্ভব যদি সব হয়ে যায় তাহলে কি হলো? সেই সবটা কি স্পষ্ট? কিছু স্পষ্ট না। এটা শোনেন, ওনার সঙ্গে একজন লোক গেছে না, ওই যে আপনার খলিলুর রহমান সাহেব। আচ্ছা, এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল? এই ভদ্রলোককে নিতে হবে কেন ওখানে?
ঘটনা কি আমি বলি আপনাকে, আমি যেটা বুঝি, আমি তো আমার মতো করে বুঝি, আমি তো আবার সন্দেহবাদীগ্রস্ত লোক। ঘটনা হলো বিএনপি 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে। 3 জন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে অপ্রয়োজনে আসিফ মাহমুদের বসায় রাখছে। কেন বসায় রাখছে? যে তুমি যাকে অপছন্দ করো তাকে আমি তোমার সঙ্গে মিটিংয়ের সময় বসায় রাখবো। দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে, ওখানে খলিলুর রহমানকে দিয়া এই বিবৃতি পড়াইছে এবং খলিলুর রহমান সঙ্গে আমাদের আমির খসরু মাহমুদ সাহেব মিটিংও করছে, একটা পড়াইছে। কি করবেন আপনি? হয়েছে। তার মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি, আগামীতে যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, যে একান্ত করে মিটিং হয়, ওই না মাহফুজ আলম থাকবেন, রাখবে। এই কারণটা কি? কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না, আমি যা চাই সেটাই হবে। এই যে আচরণ, এই যে চিন্তা, এই যে মানসিকতা, ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয়। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, এই যে বিশ্বাস অবিশ্বাস, ফেব্রুয়ারি না এপ্রিল, সেই অনিশ্চয়তা তো এখনো কাটেনি নিশ্চিতভাবে, যতটুকু আপনার কথা থেকে প্রথম অংশে বুঝতে পারলাম। সেই অনিশ্চয়তা না কাটলেও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? সেই প্রস্তুতি, নির্বাচনের যে প্রস্তুতি, কেননা বৈঠকের পর নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দেবার প্রত্যাশা সবাই করছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তিনি হয়তোবা নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলবেন, সেই প্রস্তুতির কথাও তিনি বলেননি নির্বাচন কমিশনকে। প্রস্তুত কতটুকু? এটা তো আপনার সরকারের নিজেদের বিষয়, সেটা নির্বাচন কমিশনের সঙ্গে ওনারা আলাপ করলে তখন বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত। আপনার একজন বলেছিলেন যে আমরা প্রস্তুত আছি, একজন বলেছেন যে পুলিশ প্রশাসনের যে একটা অবকাঠামোগত একটা পরিবর্তন, বা অবকাঠামোগত মানে কি, এইটি বদলি টদলি বা বিভিন্ন জায়গা টায়গায় এই সমস্ত বিষয় টিষয় থাকে। কারণ আগের অনেকে যারা মনে করেন যে আপনার যে ফেসিস গভর্নমেন্টকে ফেসিলিটেট করার জন্য যারা সবসময় কাজ করে গেছেন, কিছু কিছু যাদের মনে করেন ওই পেশাদারিত্ব আপনার প্রশ্নের সম্মুখীন আছে, সে ধরনের লোকজনকে রাখলে হয়তো দেখা গেছে যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। তো এ ধরনের অনেক কিছু তাদেরও থাকে, প্রত্যাশা থাকে। তারপরে আপনার এই যে সীমানা নির্ধারণ নিয়েও একটু কথাবার্তা আছে, ভোটার লিস্ট আপনার ফাইনালাইজ করা, অনেকগুলো এই আছে। তো এটা তো অনেক বড় একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে সরকার, আমি মনে করি যে যখন প্রয়োজন মনে করবেন তারা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, এমনকি যে এপ্রিলে যদি নির্বাচন হয়, কথার কথা বলছি, সরকারের মানে প্রধান উপদেষ্টা যিনি প্রথম যেটা বলেছিলেন যে এপ্রিল, সেক্ষেত্রেও তো ওনারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। এখনো পর্যন্ত সে ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে মানে আশা বা হতাশা একটা বিষয়, কিংবা যে প্রত্যাশা বা কমিটমেন্ট যেটা করলেন, উনি যে এপ্রিলের মধ্যে সন্তুষ্টি লাভ করবেন, আমরা যদি একটা প্রশ্ন তুলি, উনি জুনের মধ্যে ওই সন্তুষ্টি লাভ করবেন, ওনার সন্তুষ্টির মাত্রাটা কি, এটাই তো আমরা জানি না। আমি যেটুকু বুঝি, দেখেন খুব সোজা বাংলা কথা, মাসুদ কামাল ভাই তো খুব সহজ বাংলায়, উনি খুব সহজ সরলভাবে, ওনাকে পছন্দ হয় আমার এই জন্য, উনি একেবারে মানে কাঠখোট্টা, একেবারে ছাঁচা ছোলা বক্তব্য দেন। এটা একেবারে সাধারণ মানুষের কাছে এটা আমি মনে করি যে খুব বেশি সমাদৃত, গ্রহণযোগ্য অনেক বেশি। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের দোষ ত্রুটি সব জায়গাতেই থাকবে, ঘরে বাইরে সব জায়গায় আমাদের সমালোচনা থাকবে। মাসুদ ভাই একটা প্রসঙ্গ তুললেন না, যে এই যে এনসিপির সঙ্গে কেন কথা বললেন, বা প্রশ্ন এসছে জনাব তারেক রহমানের সঙ্গে কেন উনি কথা বললেন, কেন তার আগে দিয়ে আপনি যখন উনি এনসিপির আপনার কনভেনারকে ডেকে উনি পদত্যাগ করতে চেয়েছেন, এই কথাটা উনি বললেন, তো কি অথরিটি ওনার, যে আপনি একজন অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদের কাছে আপনি যাদের উপর ভর করেন, বা আপনি তো স্বীকার করেছেন যে তাদের মানে কি আন্দোলনের ফসল উনি নাকি, বা এই জাতীয় কিছুতে একটা বলেছেন যে তারাই ওনাকে এনেছেন, তাহলে এই যে একটা অনুকম্পা, অনুরাগ তাদের প্রতিবেশী, এটা কিন্তু আপনার এই যে নির্দলীয় সরকার কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা কিন্তু প্রশ্ন তোলাই যাবে। জামাত ইসলাম বলেছে এই কথাটা, কেন ওনার সঙ্গে বলো, তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন, উনি লন্ডনে গেছেন পুরস্কার গ্রহণ করবেন, সৌজন্য সাক্ষাতের উনি ইচ্ছা পোষণ করেছেন, সেটাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সম্মত হয়েছেন। আমি তো মনে করি যে অনেকটা এরকম হতে পারে, এটা মানে ক্রিটিসিজম যদি বলি আমি, যে বিএনপি তো ওনার এপ্রিলের ঘোষণা শুনে কিছুটা হলেও হতাশ হয়েছে, আহত হয়েছে, এক ধরনের উষ্মাও প্রকাশ করেছে, তাই না? মানে ঈদের পরে কি করবে না না করবে, এই ধরনের একটা আশঙ্কা তো ছিল সরকারের মাঝে, যে ওটাকে অনেকটা সাবসাইড করা বা ডিফিউজ করার জন্য তো উনি এই মিটিংটা করে থাকতে পারেন, কোনোটাই আমরা জানি না। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি এই যে বৈষম্য বিরোধী থেকে এনসিপি হলো,
মাসুদ ভাই যে কথাটা বললেন যে এনসিপি কি, আপনি বললেন যে তারা তো বৈষম্য, তো বৈষম্যের লোকরা তো দুজন উপদেষ্টা আছে, আমি এখনো তাদের পদত্যাগ দাবি করি, কারণ তারা তো রাজনৈতিক দলের আপনার সতীর্থ, তাদের সহকর্মীরা রাজনৈতিক দল করেছে এবং তারা যেভাবে প্রশাসনে আপনার তাদের প্রভাব বিস্তার করছেন বিভিন্ন জায়গায়, এটা তো বাংলাদেশের জনগণ দেখছে। তাহলে আপনার কি হবে, এই যে ইউনূস স্যার বললেন যে সন্তুষ্টি ওনার লাভ, তাহলে সন্তুষ্টির প্রথম জায়গাটা কোথায় হবে, ওনার যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদটা আছে এটাকে একটা নিরপেক্ষ মোড়কে আনতে হবে। এটা নিরপেক্ষতা নেই, এই মুহূর্তে নেই, যেহেতু একটা রাজনৈতিক দল হয়েছে, তাদের সহকর্মী সতীর্থরা দেশ পরিচালনার অংশীদার এবং তারা বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে, এইটা একটা বিষয় থাকে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বড় কথাটা, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনে করেছেন, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব, ওনারা সবাই কিন্তু 90 দিনের মধ্যেই কিন্তু করতে পেরেছিলেন। সে সময় কিন্তু প্রশাসনিক সংস্কার বলেন, পুলিশের সংস্কার বলেন, ভোটার তালিকা হালনাগাদ বলেন, এক রাতেই দেখা গেছে যে 15-20 জন সচিব মনে করেন যে ট্রান্সফার করে দিয়েছেন। এইখানে তো আমরা কোনোটাই দেখিনি। আপনার আগে যারা ছিল তারাই দেখা গেছে আপনার এই আছে, আপনি গদবাদা কি করলেন যে 2018 সালে ডিসিএসপি যারা আছে তাদের বিরুদ্ধে তাদেরকে মামলা দিলেন, এই করলেন, কিন্তু তার থেকেও যে বড় আরো তো অনেকেই আছেন। শুধু যে মাঠ প্রশাসন বলে কোনো কথা না তো, আপনার সচিবালয়ে যান, আপনি দেখেন, আপনি খুঁজে পাবেন এখনো যারা আগের সরকারকে সন্তোষজনক সংস্কার আপনারা দেখতে পাচ্ছেন না। না, আমি তো দেখতে পাচ্ছি না, তো কারণ আপনি যে বললেন যে আপনার সন্তুষ্টি লাভ করবেন, আপনি তো অন্তরায় রেখে দিয়েছেন। আপনার প্রথম কথা হচ্ছে যে নিরপেক্ষতা ফেরত আনা, দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার যারা ফেসিস্টের সঙ্গে কাজ করেছে, ফেসিস্টকে সহযোগিতা করেছে, সরকার বা রাজনৈতিক দল একা কোনোদিন ফেসিস্ট হতে পারে না। এটাকে ফ্যাসিলিটেট করার জন্য রাষ্ট্রের যেই অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু জড়িত, তারাই আপনার ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে দেন। আদারওয়াইজ কোনো দিন রাজনৈতিক দল কিংবা নেতার পক্ষে খারাপ হওয়া সম্ভব না। এটা ভালো লোক যে থাকে রাজনীতি করে তাকেও আপনার পলিউটেড করে দেয়, হলো গিয়ে আপনার এই ক্লাসটা রয়ে গেছে। তো আপনি তাদেরকে ফাইন্ড আউট করেন, তাদেরকে সরান, তাদেরকে সরিয়ে ভালো সৎ যারা আছে তাদের শত শত আপনার কত হাজার যেন আপনার ওএসডি ছিল তাদেরকে আপনি দেন, যারা চাকরি হারিয়েছে। তো এই ধরনের অনেক কিছু আছে। সংস্কার বলতে দৃশ্যমান সংস্কার হবে সেটা যখন আমরা তা দেখতে পারবো। সেই দৃশ্যমান সংস্কার নিয়ে সবাই আসলে জানতে চাচ্ছে যে দৃশ্যমান সংস্কারগুলো যেন মাসুদ কামাল কখনো এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলছেন যে আমি পদত্যাগ করব, কখনো শুধুমাত্র লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে তিনি বৈঠক করে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই হয়তো বা রোজার আগেই হয়তো বা নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে। মাঝখান থেকে আজকের ঘটনা যদি বলি, ছোট ছোট দলগুলোর সাথে আলোচনায় আজকে জামাতকে বেশি কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে একেবারে ওয়াকআউট করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান, সিপিবির রহিন হোসেন প্রিন্স, ভারতীয় জোটের সমন্বয়ক সাহাদ হোসেন সেলিম, কারণ তারা গুরুত্ব পাচ্ছেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে ছোট ছোট দল যারা আছেন তাদেরকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই সরকার? দিচ্ছে না তো। আমি তো প্রথমেই বললাম আপনাকে যে দলটার নাম আমি আমাদের বেরকে বলেছি, নাম হলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আচ্ছা, আর সংক্ষেপে বলে আপ বাংলাদেশ। আমি তখন আপনি বলছিলাম, যার সভাপতি হচ্ছে আপনার আলী হাসান জুনায়েদ এবং মহাসচিব হচ্ছে রাফে সালমান রিফাত। এরা ছাত্র শিবির করতে এক সময়, এবং এই পুরো আন্দোলনে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদের দুজনের অসাধারণ ভূমিকা ছিল, খুবই দুর্দান্ত ভূমিকা ছিল এদের। এদের সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির মেলে নিয়ে কথা ছিল তারাও ওখানে থাকবে, এবং এমনও কথা হয়েছিল যে জুনায়েদকেই মহাসচিব বানানো হবে, মানে সাধারণ সম্পাদক যে পোস্ট আর কি, এটা যেটার মধ্যে এখন আক্তার সাহেব আছেন। এই জুনায়েদ এটার দাবিদার ছিল। কিন্তু তো এরা তো কি শিবির করতো না কি করতে আমার জানা দরকার না, আমার জানা দরকারটা হলো কি এরা তো আন্দোলনে ছিল একদম। তো নাহিদ ইসলামের যোগ্যতাটা কি, সে আন্দোলনে ছিল, তো এরাও আন্দোলনে ছিল, এরাও আন্দোলনের সম্মুখ সারির মুখ, এরাও একটা দল করছে, নাম হলো আপ বাংলাদেশ নামে, এটা মে মাসে হয়েছে, আত্মপ্রকাশ করছে। এখন এনসিপি যদি নিবন্ধন পায় নাই, এরাও নিবন্ধন পায় নাই, তো এদের সঙ্গে এনসিপির পার্থক্যটা আপনি কিভাবে করবেন? তো এদেরকে দাওয়াত করলেন না কেন? তো এইখানেই তো আপনি বৈষম্য করলেন। আপনি তো বৈষম্য শুরু করছেন রে ভাই, আপনি তো পক্ষপাত দুষ্ট আচরণ করতেছেন, এটা তো সবাই বলবে। কে না জানে বাংলাদেশের, কে না জানে যে এনসিপি হলো ডক্টর ইউনূসের স্বপ্নের দল। কারণ উনি তো এটা লন্ডনে যে ফিনান্সিয়াল টাইমসকে বলে আসছে, ওখানকার পডকাস্টে বলছে, সরাসরি বলছে যে আমি ওদের ডেকে বলছি তোমরা একটা রাজনৈতিক দল করো, তো ওরা বলছে না আমাদের তো কেউ চিনে না, আমার দলগুলো হবে। তখন আমি তাদেরকে বললাম
হ্যাঁ তোমাদেরকে দেশের সবাই চিনে, তোমরা দল করলে দলে দলে লোক আসবে। তো পলিটিশিয়ান হিসেবে ডক্টর ইউনূস আসলে 100-র মধ্যে 3-4 বেশি পাবে না, মানে পলিটিক্সে, মানে পলিটিশিয়ান হিসেবে পলিটিক্যাল যে নলেজ, এই নলেজ যদি পরীক্ষা হয় ইউনূস সাহেব 100-র মধ্যে 3-4-এর বেশি পাবে না। কারণ উনি নিজের ওনার পলিটিক্যাল একটা ছিল, পার্টি করছিল, ফ্লপ খাইছে মাস না যাইতে, আবার এদেরকে আইনা চৌরাস্তার মোড়ে দাঁড় করাই দিচ্ছে, দিয়ে এদের তো লোক নাই। কারণটা কি, ওনার উপলব্ধির ভুলটা কথা সেটা আমি বলি। ব্যক্তির পরিচয় দল হয় না, দল করতে হলে মাঠ পর্যায়ে সংগঠন থাকতে হয়। তোমাদের সবাই চিনে, উনি এটাই মনে করছেন যে তোমাদের সবাই চিনে, যেহেতু তোমাকে চিনে অতএব তুমি দাঁড়াইলে পরে একটা দল হয়ে যাব। হবে না, দল এভাবে হয় না রে ভাই। আমারও এখন আল্লাহর রহমতে বাংলাদেশে অনেক লোক চিনে, আমি যদি দল করতে যাই 3 জন লোক জোগাড় করতে পারবো না। এটাই নিয়তি। ব্যক্তির পরিচয় দল হয় না, দল করতে হলে মাঠ পর্যায় থেকে সংগঠন গড়ে উঠতে হয়, সেখান থেকে দল হয়। এনসিপি তো সেই চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছে। যেমন কেমন চালাবে? যখনই তারা ঢাকার বাইরে যায়, শুনেন এই দেশের মানুষ কিন্তু খুব সচেতন, যখনই তারা ঢাকার বাইরে যায়, যে এনে ইউনিয়ন অফিসে বসে নিয়ে সভা কক্ষে বসে মিটিং করে, পাবলিক কয়ে যাবে তুমি এনে কেন, তুমি এখানে মিটিং করো কোন এখতিয়ারে? যখনই তারা ঢাকার বাইরে যায়, ঢাকা, আমি একজন লোকের কথা জানি, আমি বলি আপনাকে, আমাকে কালকে একজন জানালো ইনফরমেশন দিল যে একজন এরকম সমন্বয়ক জেলা পর্যায়ের এক নারী সমন্বয়ক আর কি, একটা এখনো স্যার মাস্টার্সও কমপ্লিট হয় নাই, আচ্ছা, সমন্বয়ক হওয়ার পরে এখন উনি গুলশানে থাকেন বাসা ভাড়া নিয়ে, মাঝে মাঝে ক্লাস করার সময় এখান থেকে প্লেনে করে যান, যাই নিয়ে ক্লাস করে আবার চলে আসেন। তো উনি তো সমন্বয়ক। এখন এই জিনিসটা উনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উনার ক্লাসমেট সবাই দেখে না? দেখে তো। এখন যখন দেখে তখন ওই একজনের কারণে কিন্তু পুরা সমন্বয়কদের উপর একটা মানুষের ধারণা চলে আসে যে এরা বুঝি এমনই। যেমন আব্দুল হান্নান মাসুদ, সে নিজে বলতেছে যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র হলাম আমরা। আর সবচেয়ে দরিদ্র এমন এক গাইতে চড়ছে যে গাই নাকি ওই এলাকার লোক কেউ দেখে নাই। এখন বলে আমাকে একজন ব্যবসায়ী দিছে। হ্যাঁ দিছে, মানলাম দিছে। কেন দিছে? ওবায়দুল কাদের যখন নাকি আপনার বাংলা বাণিজ্যে চাকরি করতো, ও সে একজন সাংবাদিক ছিল কিন্তু, বাংলা বাণিজ্যে চাকরি করতো, বাংলা বাণী পেছনের একটা রেস্টুরেন্টে খাইতো, বাকি রাখতো। ও গেলে ওখানে আমরা যেতাম চা খাইতে মতিঝিলে, তখন আমরা ঢুকলে পরেই ওখানকার ইয়ে বলতো যে এই যে সব আসছে, আবার বাকি দিবে, টাকা তো আর দিবে না, খালি বড় বড় কথা বলে চলে যাবে, বাইক তো। কিন্তু সেই লোক যখন 30 লাখ টাকা দামের ঘড়ি পরে, তাকে যখন জিজ্ঞাসা করে ঘড়ি কোথায় পেলেন, ওই কি আমাকে লোকে ভালোবেসে দেয়। তো এখন ভালোবেসে কেউ টাকা দেয় না? এখন যে ভালোবেসে পড়ে আছে, ওই 30 লাখ টাকা যিনি দিয়েছিল উনি কি এখন যায় তার কাছে? খবর নেয়? নেয় না। কেউ নেয় না। ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয়, পৃথিবীর কোনো ব্যবসায়ী দেয় না, ইনভেস্ট করে। তো এখন ওনাদের কাছে কেন ইনভেস্ট করতেছে? হান্নান মাসুদদের কেন ইনভেস্ট করে? ওই ভদ্রমহিলা যার কথা বললাম তাকে কেন ইনভেস্ট করে? কারণ ওনারা বিনিময়ে তাদেরকে কিছু পাইয়ে দিতে পারে। এখন এই লোকগুলি যখন, তারা যখন, এই লোকগুলি যখন প্রত্যন্ত অঞ্চলে যায় সংগঠন করতে, সংগঠন হবে? হবে না। আর তাদের সঙ্গে আরো কয়েকজন ধান্দাবাজ জুটবে। কারণ ওই ধান্দাবাজে মনে করবে তাহলে আমিও তাহলে আমার লেভেলে কিছু এগুলি করি, তাহলে তো পাবলিকের ভর্তি হলো, ওটা পাবলিকে তো আপনি ইনভলভ করতে পারবেন না। যে কারণে আজকে এনসিপির এই অবস্থা। এনসিপি একটা সম্ভাবনাময় দল হইতো কিন্তু যদি তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারতো। পারে নাই তো কন্ট্রোল করতে, এবং না পারাটাই স্বাভাবিক। না পারাটাই স্বাভাবিক। কেন ধরেন একটা জায়গা, এই জায়গাটা হলো টোটালি হলো গিয়ে দুর্নীতির একটা উর্বর ক্ষেত্র। এখন এইখান থেকে সে উঠে আসছে, সে তো অন্য জায়গা থেকে উঠে আসে না, এই জায়গা থেকে উঠে আসছে। সে এইটাই দেখে আসছে, সে জানে কিছু একটা খালি কোনো মতো করলেই হইলো, তারপরে আর কোনো সমস্যা নাই। সবাই ওই কম্পিটিশনে নেমে গেছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমরা যখন সংস্কারের কথা বলছি, তখন যখন সংস্কার, সুস্পষ্ট সংস্কার আপনি বলছেন বা আরো অনেকেই বলছে যে সুস্পষ্ট সংস্কার আসলে আমরা দেখতে পাচ্ছি না, তখন যে জন আকাঙ্ক্ষার জন্য এই গণ অভ্যুত্থান, সেই জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থা, পরিবর্তিত রাজনীতিটা আসলে কি হতে যাচ্ছে? সংস্কার কি হবে, নাকি শুধুমাত্র নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে? সংস্কার বলে যা আছে ওটা ডিকশনারিতে আছে, এটা আবিধানিক একটা শব্দ।
এই যে আমি আজকে যে আলোচনা করছি না, আপনি একটা নতুন টপিক নিয়ে কথা বলছেন, এটাই কিন্তু আপনার সংবাদ মাধ্যমের একটা নতুন সংস্করণ। আপনি গতকালকের বিষয় নিয়ে কথা বলছেন, আপনি প্রতিদিন টপিক আপনার চেঞ্জ হচ্ছে। আজ থেকে 15 দিন পরে আজকের টপিক নিয়ে আপনি আলাপ করবেন না। তো নিত্যদিন কাজ করে যাওয়া দেশের জন্য, জনগণের স্বার্থে, ওটাই হলো গিয়ে সংস্কার। এটা আপনার অব্যাহত থাকবে। আমি কি ফেব্রুয়ারিতে শেষ করতে পারবো না? কোনো দিন আপনি শেষ করতে পারবেন না। সংস্কার এটা আজীবন আমৃত্যু, মনে করেন যে অনাদিকাল পর্যন্ত এটা চলবে। কেউ যদি বলেন যে আপনি প্যাকেজ করে দিলাম ব্যাস শেষ হয়ে গেল, বিচার সেম একই জিনিস, কিন্তু বিচার তো আপনাকে সবাইকে সুযোগ দিতে হবে। সবচেয়ে জঘন্যতম অপরাধী যে, তাকেও কিন্তু তার ন্যায় বিচার পেতে হবে, মানে তার ট্রায়ালটা, ফেয়ার ট্রায়ালটা পেতে হবে, এবং আন্তর্জাতিক মানদণ্ড দিয়ে কিন্তু ওই বিচার কার্য চলবে, যেহেতু সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সেক্ষেত্রে কতদিনে শেষ হবে আমি আপনি কি নিশ্চিত করে বলতে পারবো? কেউ যদি বলেন যে অমুক দিন, আমি দেখেছিলাম এক আইন উপদেষ্টা, উনি মাননীয় আইন উপদেষ্টা, তিনি নিজে আইনের ছাত্র, তিনি বললেন যে অত তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে এটা হয়ে যাবে। এটা উনি কিভাবে বললেন? উনি তো এক্সিকিউটিভ, উনি তো আপনার জুডিশিয়ারির কেউ না। এটা তো জুডিশিয়াল প্রসেসের মধ্যে হবে, তাই না? পার্লামেন্টও বলে দিতে পারবে না কখনো যে এতদিনের মধ্যে তুমি বিচার করো। পার্লামেন্ট আইন করে প্রসিডিওর চেঞ্জ করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। যেমন আমাদের দেশে স্পিডি ট্রায়াল আছে, কোনো একটা মামলা 10 বছর 20 বছর লেগে যাচ্ছে, আপনার হচ্ছে না বিচার, কিন্তু দেখা গেছে যে সেই মামলার মতোই আরেকটা মামলাকে যখন স্পিডি ট্রায়ালে কেউ নিয়ে আসে, তখন সেটা স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়, সম্ভব হয়, তাই না? তাহলে ওটাও কিন্তু একটা সংস্কার। আপনার কত দিকের সংস্কার বলেন? বিচারের সংস্কার হতে হবে, আপনার প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভ, কিভাবে আপনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবেন, প্রতিটা কাজই তো সংস্কার। অর্থাৎ নির্বাচনী আপনি সমাধান মনে করছেন যে এই মুহূর্তে নির্বাচনী হচ্ছে। আমি একটা কথা বলি, একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে অনেকগুলো সমস্যা তৈরি হয়। প্রথম কথাটা হচ্ছে অনির্বাচিত থাকলে কিন্তু ওই যে যারা সুযোগটা পাচ্ছে অনেকটা হলো কি, রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করাটা বড় বিষয়, তাই না? কিন্তু অভিজ্ঞতার আগেই যখন কেউ আপনার চর্চাটা শুরু করে, চর্চা মানে কি, এটার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, যে উদাহরণ কিন্তু যে কেউ দেবে, আপনারাই কিন্তু এই পত্র পত্রিকা টেলিভিশনে আমরা দেখি যে কে কোথায় কাকে টাকা দিয়ে পোস্টিং দিয়েছে বা কি হয়েছে না হয়েছে, বিভিন্ন জিনিস। এবং নতুন যে রাজনৈতিক দল, আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, তাদেরকে স্যালুট জানাই, কারণ তারা হুইসেল ব্লোয়ার ছিল। এবং আপনার যে নতুন একটা ধারা বা সংস্কৃতি, তারা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন করতে পারবে বা পারতো, আমি আশাবাদী ছিলাম। কিন্তু কিছুটা হতাশ হচ্ছে আমি নিজেই। সাধারণ মানুষ কিন্তু এগুলি দেখছে, তারা বলবে যে এ তো মনে করেন যে ব্যবসার আগে চুরি শিখেছে। এইটা তো আপনার কারো প্রত্যাশা হতে পারে না। আমি এখনো তাদেরকে বলি যে তাদের মনে করেন তারা অপেক্ষাকৃত নবীন, তরুণ, অনভিজ্ঞ, তাদেরও উচিত মনে করেন যে বড় রাজনৈতিক দল বা যাদেরকে তাদের পছন্দ করে তাদের সঙ্গে কথা বলে কিভাবে মনে করেন যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্র উত্তরণের জন্য অবদান রাখতে পারলেই কিন্তু তারা মানুষের কাছে গ্রহণীয় হবে। আদারওয়াইজ তারা তো আপনার অঙ্কুরেই মনে করেন যে ওই কলিটা ঝরে যাবে। জন আকাঙ্ক্ষার পরিবর্তিত রাজনীতি আসলে কেমন হতে যাচ্ছে? আমরা সংস্কার বলছি, কিন্তু সংস্কার সেভাবে দেখতে পাচ্ছি না। তাহলে কি নির্বাচনই একমাত্র সমাধান? আমি মনে করি, দেখেন, হুটহাট করে কিছু করলে হবে না। আপনারা সংস্কার করেছেন, প্রতিদিন মিটিং করতেছে, মিটিংয়ে ঝগড়াঝাটি হইতেছে, কেউ অভিমান করে বাড়িয়ে পড়তেছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এখান থেকে কিছু একটা প্রস্তাবনা আসবে। আমি প্রস্তাবনাগুলিকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, প্রস্তাবনা আসতেই পারে, নতুন নতুন প্রস্তাব আসবে। আবার দেখেন বিএনপি দীর্ঘদিন ধরে এদের সংস্কার শব্দটা বাংলাদেশে প্রথম আবিষ্কারই করছে বিএনপি। 2.5 বছর আগে তারা কি রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে, 2016 সালে প্রথম তারা এটা করে রাখছে। কিন্তু এখন আমার কথা হলো কি, যে ঠিক আছে, এরা যেটা করতেছে, আমার খালি একটাই প্রশ্ন, আপনারা যেটা করতেছেন এরা কারা? 1 নাম্বার, কিছু এনজিও, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী, এরা করতেছে কি কারণে করতেছে? দেশ পরিচালাবে, কারা চালাবে? পলিটিশিয়ানরা চালাবে। তো পলিটিশিয়ানরা কিভাবে চলবে? এটা কি ভাই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবীরা করে দিবে? এটা আপনার বুঝান না ভাই। এরা যদি শুরুতেই ওই বিভিন্ন দলের কাছ থেকে সংস্কার প্রস্তাব নিত, নিয়ে তারপরে যদি কম্পাইল করতো, ওটা তো ভালো। কিন্তু এরা করেছে কি, নিজেরা আগে এটা কম্পাইল করছে, করে নিয়ে তারপরে বলে তুমি এর মধ্যে কোনটা মানো। ভাই এইটা বাস্তবায়ন করবে কারা? এই পলিটিক্যাল পার্টিগুলি তো। ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরলাম বিএনপি ক্ষমতায় গেল, এরা সংস্কার প্রস্তাবনাগুলি টিক চিহ্ন দিল, মিলে সবকিছু হইলো, বিএনপি যাই করলো, এইগুলি আমি কেন মানবো? আমার তো নিজেরই 31 দফা আছে, আমার এর চেয়ে কোন অংশে কম, কোন অংশে খারাপ বলেন আপনি? তো আমি একটা বলে রাখি আপনাকে, আমার পাশে বিএনপির এক লিডার আছে, তাকে সাক্ষী রেখেই বলি, যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা 31 দফার বাইরে কোনো সংস্কার মানবে না।
অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে আলোচনা টেবিলে বসতে পারবো। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।